এবার একটু প্রশ্ন করতে দিবেন? আপনি যে বললেন যে পুলিশ আপনাকে লাথি দিবে, যদি জিজ্ঞাসা করে যে আমি যুদ্ধ করছি 9 মাস করেছি, তারপরে এই দেশ স্বাধীন হয়েছে, তাহলে দেশটার এই অবস্থা হলো কেন? এত ত্যাগ করলেন আপনারা? দেশটার এই অবস্থা আমি প্রথম দিন বলছি, দি ফল স্টার্টেড ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। এটা আমার নেতার ব্যাপারে আমি বলি। আমার নেতা জানেন, ওই যে দেশের নেতা যিনি দেশ বলছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি কিন্তু বলি উনি প্রথম দিনই ট্রেনটাকে ভুল লাইনে তুলছে। এই ভুল লাইনে তোলার কারণে মূল যার দায়িত্ব ছিল সঠিক লাইনে তোলা, উনি ট্রেনটাকে প্রথমে ভুল লাইনে চলছে। অনেক আওয়ামী লীগ আমাকে মারিয়ে ফেলতে পারে, আমার প্রতি বিক্ষোভ দিতে পারে, কিন্তু ভুল পথে ট্রেনটা চালিয়েছে, সেটাই বলতে চাচ্ছেন? প্রথম তুলছে। ওই যে 72 সনে 10ই জানুয়ারি তিনি আসলেন, জি 11ই জানুয়ারি একটা অর্ডিন্যান্স করে উনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টকে উনি পরিবর্তন করে পার্লামেন্টারি ফর্মে নিলেন অর্ডিন্যান্সের মাধ্যমে। একদিন পরেই তিনি নিজে প্রধানমন্ত্রী এবং আবু সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতি করে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করলেন। রাষ্ট্র চলতে থাকলো। 10 এপ্রিলে সংবিধান চলতে থাকলো। আমাদের মনে হয় আমরা যারা একদিন যুদ্ধ করছিলাম, আমরা কিন্তু চাইছিলাম, আমি মুখ ভাঙ্গিয়া বলি নাই, কিন্তু সবাই মুখ ভাঙ্গিয়া বলছিল যারা মূল যোদ্ধা ছিল, যে বঙ্গবন্ধু আপনি বছর খানেক দেশটা ঘুরিয়ে দেখেন, কার মায়ের বুক খালি হয়েছে, কোন বাবা সন্তান হারা হয়েছে, কোন মা বিধবা হয়েছে, কোন মা ইজ্জত হারাইছে, বাড়ি ঘর কিভাবে পড়ছে, কতগুলো। আপনি 1 বছর আগে ঘুরেন। এরা চালাক, আপনি দায়িত্ব নিয়েন না, কারণ আপনি ছিলেন না, অনুপস্থিত ছিলেন। এমনকি তাকে এটাও বলা হয়েছিল যে 9 মাসে যে বাঙালির ছেলের হাতে লাঠি ছিল, সেই লাঠিটা কিন্তু রাইফেল হয়েছে। যে কৃষকের হাতে লাঙ্গল ছিল, লাঙ্গলটা কিন্তু সেই কৃষকের হাতে এলএমজি হয়েছে। কাজে এই যে 9 মাসে 90 বছর আগায় গেছে দেশটা, আপনি কিন্তু ছিলেন না আগে। এটা যে সেই জায়গাতে আমি বলছি না ইচ্ছাকৃত ভুল বা তার অন্য কোনো কারণে ভুল, তার বিভিন্ন গ্যাপের কারণে আমি মনে করি ট্রেনটা ভিন্ন পথে উঠছে। এখানে একটা প্রথম দিন, আমি এর বেশি আর বল, প্রথম দিন থেকে বঙ্গবন্ধু এটা করা উচিত ছিল। আর তাজউদ্দিন সৈয়দ নজরুলের সরকারকে যদি মনে করতো ইনএফিশিয়েন্ট, তাইলে একটা জাতীয় সরকার করা, সবাই বলছিল একটা যারা যুদ্ধ সবাই মিলে যুদ্ধ করছিলাম, প্রথম কিছুদিন একটা সবাই মিলে সরকার করা উচিত। এবার এটা হলো আমার ধারণা। জি, ট্রেন মিস করেছে, তার মানে ভুলের মাসুল বাঙালিরা এখনো দিয়ে যাচ্ছে, আমি যতটুকু বুঝলাম আর কি। গণ অভ্যুত্থানের পরে ইউনূস সরকারের ব্যাপক একটা জনসমর্থন, আপনি নিজেও বলছেন যে এটার কত বড় সমর্থক আপনি ছিলেন। এই যে জনসমর্থন আমরা দেখলাম, বর্তমানে আমরা দেখছি আপনি বা অনেকেই সমালোচনা করছেন এই সরকারকে। কি ভুলগুলো আপনার চোখে পড়ছে বর্তমান সরকার? আমার ভুলগুলো পড়ছে, ইউনূস সাহেবকে আমরা ক্ষমতা দিয়েছিলাম। আমরা মনে করছিলাম, আমি যেমন বলতাম 10 জন প্রধানমন্ত্রীকে লম্বা করলে যত লম্বা হবে, তার চেয়ে অনেক লম্বা ইউনূস সাহেব নিজে। তাকে বাঙালি জাতি বা বাংলাদেশের 18 কোটি মানুষ বিনা প্রশ্নে ক্ষমতাটা দিয়ে দিল। কেউ কিন্তু অস্বীকার করে নাই, সবাই খুব খুশি হইল যে ইউনূস সাহেব হইলে অর্থনীতি ভালো হবে, রাজনীতি ভালো হবে, ছোট কোনো খেলা হবে না, এখানে অন্ধকারের দিকে দেশ যাবে না, কত বিশ্বাস তার উপরে। কিন্তু দেখা গেল ইউনূস সাহেব ইজ দ্য ম্যান। পিপল ইজ পাওয়ার, লিডার ইজ লাইট। পিপল ইজ পাওয়ার, পলিটিক্সে লিডার ইজ লাইট। লিডারকে ইউনূস সাহেব, হি ওয়াজ দ্য লাইট। কিন্তু দেখা গেল উনি গত 6 মাসে বৈরাম কা হয়ে গেছে, উনার নিজের কোনো ক্ষমতা নাই, হি ইজ নট এ লাইট। উনি যাদের দ্বারা গেট আউট হয়েছেন, ওনার কথাগুলা বইলা ফেলে উনার পিয়ারু খুব বেয়াদবের মতো বলে, উনার চেয়ে বেশি পাওয়ার দেখায় উনার আশেপাশে সন্তান তুল্য বা উনার নাতি তুল্য যে ছেলেরা আছে, উনি তারা পাওয়ার দেয় এবং তারাই দেশ চালাচ্ছে। এবং যারা দেশ চালাচ্ছে মনে হচ্ছে, আমি তাদেরকে কোনো দোষ দিই, তারা আমার সন্তানের মতো, তারা অনেক বেশি যোগ্যতা হয়তো বা অর্জন করবে বা করছিল। কিন্তু এখন যারা দেশ চালাচ্ছে, ইউনূস সাহেব কিন্তু সঠিকভাবে সেই দেশটা চালাইতে পারতেছে না। এবং আমার মনে হচ্ছে ইউনূস সাহেবও এদের সঙ্গে সঙ্গী হয়ে গেছেন। কারণটা কি, উনি একটা আইডেন্টিটি গভর্নমেন্ট, উনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং সেই ইলেকশনের মাধ্যমে জনতার প্রতিনিধিদের হাতে দায়িত্ব অর্পণ করা। তাহলে ইউনূস সাহেব। আমি যদি একটু বিনয়ের সাথে একটু থামি আপনাকে বলি, আপনি বলতেছেন যে উনি ক্ষমতায় আসার পরপরই উচিত ছিল একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে দেওয়ার। কিন্তু যে গণ অভ্যুত্থান হলো, যে আকাঙ্ক্ষা নিয়ে, সেটা হলো বৈষম্য বিরোধী
একটি সমাজ দেখতে চাইলো ছাত্র জনতা। তো সেই বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান করলো, সেই বৈষম্যমূলক তো সমাজ একটা গঠন হয়েছে, আমাদের প্রশাসন, আইন, পুলিশ সব জায়গাতেই হয়েছে। তো সেই জায়গাটায় সংস্কারের মানে প্রশ্ন দেখা দিয়েছে। সংস্কার যদি মিনিমাম একটা বেসিক সংস্কার না করে যদি ইলেকশন দেয়া হয়। আর চলে যাচ্ছি জনাব ফজলুর রহমান, একটি প্রশ্ন, আমি দর্শকের প্রশ্নের উত্তর আপনি দিবেন। আপনি বলছিলেন যে ইমিডিয়েটলি ডক্টর ইউনূস সরকারের নির্বাচন ফ্রি ফেয়ার ইলেকশনের কথা বলছিলেন। তার বিপরীতে আমি বলছিলাম যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হলো ছাত্র জনতা, সেখানে সংস্কারের প্রয়োজনের কথা বলছে। কারণ দেশটা গত 15 বছরের সবকিছুতে একটি ভীষণ রকম একটা বৈষম্যের শিকার হয়েছে। সেই জায়গাটায় আজকে আমরা দেখেছি যে জামাতে ইসলামী বলছে সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের পক্ষে তারা নয়, এবং নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে জামাত জাতীয় সংসদ নির্বাচন চায় বলে নির্বাচন কমিশনকে তারা জানিয়েছে। অন্যদিকে আমরা দেখেছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়াকে রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অভ্যুত্থানের যে ঐক্য আমরা দেখেছিলাম, সেই ঐক্যটা কোথায় গেল? নির্বাচন কেন? সবকিছু মিলিয়ে আপনার কাছে। জি, আমি ফোনটা পরে নিব, আমি একটু আলোচনাটা শুনে আসি। জি, আমি একদম প্রথম বলতে চাই, উইথ দ্য রিস্ক অফ মাই এভরিথিং, এই দেশের আজকের ঘটনা যে অন্ধকারের দিকে যাচ্ছে, তার জন্য জামাতে ইসলামের এই যে লালসা, ক্ষমতায় যাওয়ার এবং থাকার লালসা, এবং এখন ক্ষমতাকে ব্যবহার করার লালসা, এই তিনটা জিনিস এই দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। কারণ জামাতের এখন সব জায়গাতে জামাতি লোকজন হইল সমস্ত ইনস্টিটিউশনগুলোতে বসে গেছে। কারা করছে, কিভাবে করছে, সেই প্রশ্নের উত্তর আমি দিব না। কিন্তু এখন আমি আই এম কনভিন্সড, বিশ্ববিদ্যালয় বলেন, সচিবালয় বলেন, অর্থনৈতিক ফার্ম বলেন, ব্যাংক বলেন, যত কিছু বলবেন, আপনার টেলিভিশন সেন্টার বলেন, সব জায়গাতে জামাতি চেতনার লোকজনকে বা জামাতি নেতৃত্বের লোকজনকে বসায় দেওয়া হচ্ছে। এখনো কিন্তু তারাই সরকার। তারা আমাকে অস্বীকার করতে পারে, কিন্তু এটাই সত্য যে জামাতিরাই এখন সরকার। এবং তাদের, আমি যে বললাম লালসা, এই লালসা হইল তারা বাংলাদেশে কোনো সময় 2%, কোনো সময় 3%, এবং সর্বশেষ ইলেকশনে 7% বোধহয় একটা ভোট পাইছিল। এবং আগামীতে ইলেকশন করলে তাদের এমন কোনো অবস্থা হয় নাই যে 10%-এর উপরে ভোট পাবে। এই 10% ভোটের 7% ভোটের মালিকানা নিয়ে তারা সারা বাংলাদেশের নির্বাচনে জয়লাভ করে, বা নির্বাচনের নামে তারা ক্ষমতায়, নির্বাচনের নামে বললাম কথাটা, তারা ক্ষমতায় এসে দেশকে কন্ট্রোল করতে চায় এবং তারা তাদের আদর্শ বাস্তবায়ন করে। সেই আদর্শটা কি? সেই আদর্শের সঙ্গে আজকে যারা ক্ষমতায় আছে, এই যে আমাদের সন্তানেরা, তারা কোনো না কোনো সময় জামাত শিবির করতে হয়। এখন কেউ হিজবুত তাহরির হয়েছে, কেউ আফগানিস্তানের ওই যে আল কায়দা হয়েছে, সব কিছু আছে, কেউ আইএস হয়েছে। কিন্তু এরা এক সময়ে উৎপত্তি হইল এদের জামাত থেকে। এদের রসুন স্বপ্নের যে শুরুটা, এটা একদিক থেকে শুরু হয়েছে। এখন এরা মনে করতেছে এরা এই দেশ তাদের মতো করিয়া তারা দখল করবে, অথবা নির্বাচনের নামে তারা দখল করবে, এবং সেই জন্য তাদের একটা সময়ের দরকার। সেই সময়টাতে তারা যাইতে পারতে। কারণ এখন জামাত ইলেকশনে যাওয়ার অর্থ হইল, জামাত, আমার ধারণা, তাদের একক ইলেকশন করলে তারা এই দেশে কোনো উল্লেখযোগ্য কোনো সিট পাবে না, যেটা গণার মতো সিট, এবং ইট উইল রিমেন আন্ডার 15, 15টা সিটের নিচে থাকবে 3-এর মধ্যে। কিন্তু তারা চায় যে তারা মেজরিটি দেখায় ক্ষমতায় গিয়া তারা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, যাদের কাঁধে বর করিয়া, যাদের আঁচলের নিচে থাইকা, যাদের ডানার নিচে থাইকা গত 20 বছর নিজের জীবন বাঁচাইছে, যে দেশনেত্রী খালেদা জিয়া 2-3টা স্টেটমেন্ট করিয়া বিরোধী দলের নেত্রী থাকাকালীন সময় তাদের সবাইকে বাঁচাইছে, এখন তাদের উপরে ফ্র্যাঙ্কেস্টাইন হিসাবে তারা আমার প্রতি রাগ করতে পারে। বিএনপিকে তারা বলতে চায় যে নো বিএনপি, আমরা এলাম সব, এরা হইলো সব দুর্নীতিবাজ, দুই সাপের এক বিষ। এই প্রশ্নে যে কথাগুলো বলছেন যে গত 15-20 বছর যাবত আপনারা একসঙ্গে রাজনীতি করেছেন, আজকে আপনাদের দুই দলের একসঙ্গে রাজনীতি করেছে, এর অর্থই না। একসঙ্গে রাজনীতির অর্থ কি? আমার সাথে একটা বাচ্চা ছেলেও হাইটে যেতেছে, এর অর্থই না যে আমরা একসাথে বন্ধু। তারা 18 সনে আমাদের মার্কা নেয়া, তাদের যখন মার্কা নাই, দানেশ শীষ মার্কা নিয়ে ইলেকশন করছে। 2008 সনে সম্ভবত দানেশ, এই যে মার্কা
আমরা মার্কা দিয়ে তাদের দল বাঁচাইছি, তাদের ইলেকশন বাঁচাইছি, এই কথাটাও তারা এখন ভুলে গেছে। জি, এখন মনে হয় বিএনপি তাদের সাবঅর্ডিনেট। তারা যে টোনে কথা বলে, কিসের শক্তিতে কথা বলে? জনশক্তি তাদের বিএনপির 10 ভাগের 1 ভাগ। এখন একটু যাচ্ছি, আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি। আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের 6 মাসের মাথায় ছাত্রলীগের উদ্দেশ্যে গত 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনা একটি অনলাইনে একটি বক্তব্য দিয়েছেন, এবং এমন যখন খবরটা আসলো যে উনি বক্তব্য দিবেন, তখন আমরা দেখেছি ছাত্র জনতার মাঝে একটা তীব্র প্রতিক্রিয়া, এবং প্রতিক্রিয়া সেই রাতেই আমরা দেখেছি বুলডোজার দিয়ে 32 নম্বর গুড়িয়ে দেওয়া হয়, এবং আওয়ামী লীগের অনেক স্থাপনাও সে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। আমরা দেখলাম এই প্রথম, যেটা বাংলাদেশের রাজনীতিতে আমরা এটা কখনোই আগে দেখিনি, বুলডোজারের রাজনীতির সংস্কৃতি। এই বুলডোজারের সংস্কৃতি আমাদেরকে কোথায় নিয়ে যাবে মনে করেন? আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতেই চাইবো, আওয়ামী লীগের 15 বছর শাসন, যেভাবে আওয়ামী লীগ সভানেত্রী দেশ থেকে পালিয়ে গেছেন, তারপরে উনি বিদেশে থেকে দেশে যেভাবে অনলাইনে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? 1 নম্বর হলো, আমি আপনার শেষ প্রশ্নের উত্তরটা প্রথম দিব। জি, উনার যদি সেই বিবেক থাকতো, বিবেক তো নাই তারপরে বলি যে মানুষের বিবেক থাকতো, উনি নিশ্চুপ থাকতেন এবং উনি ভাবতেন যে আমি যে আজকে আইদার ইউ ডাই অর ইউ ফ্লাই, আমি যে এই যে উড়ে আসলাম আর এক দেশে, এত বড় লজ্জা, এত বড় অপমান, এত বড় পরাজয়, এরপরে তো প্রথম কথা হলো যে জনতার কাছে তাদের প্রথম কথাই একটা কথা বলে সে চুপ থাকবে, শুধু আমি বাংলাদেশের মানুষ, আমি চেষ্টা করছিলাম ভালো করার জন্য, আমি হয়তো এমন ভুল করছি যে ভুলের জন্য ক্ষমা চাওয়া ছাড়া আমার কোনো পথ নাই, আমি আপনাদের কাছে ক্ষমা চাই, যদি পারেন কোনোদিন মাফ করেন, এই কথাটা কইয়া ওনার চুপ থাকা উচিত ছিল। এরপরও মাফ হবে না, কারণ উনি যা করছে, যত মানুষকে হত্যা করছে, এটার বিচার একটা হবে। আমার কথাটা খুব বুঝার চেষ্টা, আমি সেই কিন্তু উনি যে বক্তৃতাটা করছে সেই জন্য বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে ফেলছে বা অন্য বাড়ি ঘর পড়ছে, এইটা হলো একটা বাহানা। ওনার বক্তব্যের সঙ্গে এটার কোনো ইয়ে নেই, না, এটা বাহানা। এটা তারা আমাকে যাই মনে করুক, এটা হলো বাহির থেকে যারা ওই দেশের মালিক মুক্তার হয়ে গেছে 2-3টা লোক, এরা, আমি এদের নামও বলতে চাই না, এরা যারা ওই মানুষকে করে উদ্দীপিত করে ইউটিউবে, এরা 2-1 জন কেন করছে, কি কারণে করছে, একদিন বাংলাদেশের মানুষ বুঝবে এরা কারা। বঙ্গবন্ধুর বাড়ি পড়লে অন্যদের বাড়ি পড়বে কেন? অন্যরা কি দোষ করছে? বঙ্গবন্ধুর বাড়ি পড়ছে বা শেখ মুজিবের বাড়ি পড়ছে, আমি তো বলি লোকটা খুব খারাপ ছিল, এই কারণে তার বাড়ি পড়ছে, আমিও তাদের সাথে একমত, কারণ লোকটা 6 দফা দিয়ে কামটা ভালো করে না। কারণ 6 দফা দেওয়ার কারণেই বাঙালি শিখছে যে হেরা আর আমরা পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানটা হয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা। এই লোকটা খুব খারাপ কাজ করছে। তো তা নাহলে পাকিস্তান থাকতো, আমরা আদমজির কর্মচারী হইতাম, আদমজিরা এখানে পাটকল করতো, বাওয়ানিরা করতো, মুখ করতো, আমরা তাদের কর্মচারী, আমরা তাদের কর্মী হইয়া চাকর হইয়া কাজ করতাম। এটা কত শেখ মুজিবুর রহমান ভালো কাম করে নাই বাঙালি, কারণ বাঙালি জাতি 1200 বছর যাবত পরাধীন ছিল পাল যুগের পরে। এইটা তো শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে, এইটা সে তার বাড়ি পুড়ে দিই। কিন্তু তাজউদ্দিন মনসুর এদের 4 নেতার এটা ভেঙে ফেলছে, ফেলাক। তাজউদ্দিন কোনো মানুষ না, কারণ মুক্তিযুদ্ধের 9 মাস তাজউদ্দিনের মতো লোক না থাকলে তো এই মুক্তিযুদ্ধটা হইতো না। খন্দকার মুস্তাকটা তাহলে তো পাকিস্তানের ভাই ডাইকা বা আব্বা ডাইকা জিন্নারে মিলে যেত কনফেডারেশন, তাজউদ্দিন থাকলে তো মিলে নাই। তাই তাজউদ্দিন তো খুব তারও ভেঙে ফেল। কিন্তু আমার প্রশ্ন হলো, বীর শ্রেষ্ঠ 7 জনের 7 জন বীর শ্রেষ্ঠ সবাই সামরিক বাহিনীর লোক, তাদের ভাস্কর্য ভাঙ্গা হলো কেন? তারা কি অপরাধ করছে? তারা তো সবাই সামরিক বাহিনীর লোক। এখন তো ভাস্কর্য তাদের রয়ে গেছে ওর ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে। জি, এখনো তো কি শিখা বলে, শিখা চিরন্তন রয়ে গেছে ক্যান্টনমেন্টের ভিতরে। যান না ওখানে, ভাগ্যেন গিয়ে না, ওখানে যাইতে ভয় লাগে। তাইলে বোঝা গেল এখানে ওই হাসিনার কারণে শেখ মুজিবের বাড়ি পড়ছে, এটা যতটা না সত্য, তার চেয়ে সত্য হলো এটাকে বাহানা ধরিয়া মুক্তিযুদ্ধের যত চিহ্ন আছে তাকে মুছে দেওয়া। ভাস্কর্য সব ভেঙে ফেলতে হবে। পৃথিবীতে কোন মুসলমান দেশে ভাস্কর্য নাই? একটা লোক যদি আমাকে বলতে পারে যে পাকিস্তানে ভাস্কর্য নাই, ইন্দোনেশিয়া নাই, মালয়েশিয়া নাই, ইরানে নাই, ইরাকে নাই, মিশরে নাই,
তুরস্কে নাই, সৌদি আরবে নাই, একটা লোক যদি আমাকে বলতে পারে কোথায় ভাস্কর্য নাই, কোন মুসলমান দেশে? আমাদের দেশে এমন পাগল হয়ে গেলাম কেন? আমরা ভাস্কর্য দেখলে আমরা মূর্তি মনে করি কেন? ভাস্কর্য আর মূর্তি তো এক জিনিস না। ভাস্কর্য তো ভিন্ন জিনিস। এটা তো ইটস এন আর্ট এন্ড আর্কিটেকচার। এটা একটা জাতির সভ্যতা বিকাশের একটা সোপান। জি, এটা কাজে এই যারা এটা করছে এটাকে একটা বাহানা হিসাবে নিছে। আমি চ্যালেঞ্জ করলাম ভাস্কর্য পৃথিবীর সমস্ত মুসলমান, এমনকি ইরান, যে ইরানকে তারা এখন অদর্শে যে ইরানের মতো করে ইসলামিক দেশ বানাবো, ইরানের মসজিদের মাঝে হযরত আলীর ছবি আছে। আমি চ্যালেঞ্জ করলাম। জি, এবার পরবর্তী